দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা এখন ইদানিং আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। তার কারণ রেলওয়ে গ্রুপ ডিতে এখান থেকে তোমাদের প্রশ্ন আসছে, আরআরবি গ্রুপ ডিতে। আগের বারে এনটিপিসিতে এবং আরআরবি গ্রুপ ডিতে এসেছিল, আমি তোমাদের বলেছিলাম এই টপিকটা একটু করে যাবে ভালো করে। এবারে এখান থেকে সেই প্রশ্ন আবারও দিচ্ছে। তোমাদের যাদের যাদের এই টপিকটা করা হয়নি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই কয়েকদিনে একবার কুইক রিভিশন দিয়ে এখানে প্রত্যেকটা পয়েন্ট মনে রেখে কিভাবে তোমরা পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসছে না আসছে দেখে নাও, দেখে একবার করে যাও, তোমরা এখান থেকে উত্তর করতে পারবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে যা যা প্রশ্ন আসবে এখান থেকে করতে পারবে, ঠিক আছে। তার আগে আমি তোমাদেরকে একটু ফিডব্যাক দেখিয়ে দিই। স্যার, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় সব কমন পেলাম, আরআরবি গ্রুপ ডিতে কিছু কোয়েশ্চেন্স ডিরেক্ট বহু পড়েছে, আর যেগুলো এক্সট্রা ডিটেলসে করার সেখান থেকেও কমন। 10th অগস্ট সেকেন্ড শিফট। আচ্ছা, আর একটা হচ্ছে 12 তারিখ সেকেন্ড শিফট, সেখানেও 14টা কারেন্ট অ্যাফেয়ার্স কমন এসেছিল আমাদের রেগুলার সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এবং সেখানে এক্সট্রা ডিটেলস থেকেও কিছু কোয়েশ্চেন্স এসেছিল যেগুলো আপনি করান। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। দেখো, সবাই কিন্তু এক্সট্রা ডিটেলসের কথা লিখছে, তো 6:30টার কারেন্ট অ্যাফেয়ার্সে এক্সট্রা যে পয়েন্টগুলো আলোচনা করা হয় সেগুলো কিন্তু আমি বারবার বলি ওই জন্য করতে। আর 6th অগস্ট আরআরবি গ্রুপ ডি এক্সাম ছিল, যার মধ্যে বেশিরভাগটাই আপনার করানো কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য, আর তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এই ফিডব্যাকটা দেওয়ার জন্য, এই ভ্যালুয়েবল ফিডব্যাক এবং জেনুইন ফিডব্যাকের জন্য। যারা যারা সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো না, তোমরাও রেগুলার এগুলো করা অভ্যাস করো, দেখবে তোমাদেরও মানে রেলের পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এইভাবেই কমন আসবে এবং তোমরা উত্তর করে আসতে পারবে। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উত্তর করা মানে বুঝতে পারছো এখনকার সময় তোমরা অনেকটা ধাপ এগিয়ে যাবে। এর জন্য রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স উইক খুব সিরিয়াসলি করতে হবে। প্রতিদিন 1 ঘন্টা করে এই জিনিসটা করলে তোমাদের আরআরবি গ্রুপ ডির এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তোমরা যারা যারা করোনি তাদের জন্য আরআরবি গ্রুপ ডি স্পেশাল 1000টা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নোটস আমি প্রোভাইড করেছি, যাতে অন্তত পরীক্ষার কিছুদিন যাদের বাকি আছে তারা অন্তত এইগুলো যাতে একবার চট করে দেখে যেতে পারো, এবং সেখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো একবার মানে যাতে তোমরা চোখ বুলিয়ে নিতে পারো। এটার জন্য ফ্রিতেই এগুলো দেওয়া আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি নোটসে, এখানে চলে যাবে, তোমরা এখান থেকে এটা সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবে। আর যদি মনে করো যেটা আমরা প্রিন্ট করে পড়বো, সেক্ষেত্রে তোমাদেরকে যেখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে বা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেটা হচ্ছে ইবুক সেকশন, এখান থেকে তোমাদের কালেক্ট করে নিতে হবে। আর আজকের পিডিএফটাও আমি তোমাদেরকে ফ্রি নোটসে দিয়ে দেবো, বাট আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, একবার তোমাদেরকে আগে দেখে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে, তবে তোমরা কিন্তু করতে পারবে, নাহলে পিডিএফ দেখে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা 2015 সালে জাতিসংঘের সাধারণ সভায় ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই টাইটেলে 17টা লক্ষ্য আর 159টা টার্গেট গ্রহণ করে এটা করা হয়েছিল। 2016 থেকে 2030 সালের মধ্যে এই টার্গেট সবকটা পূরণ করার একটা অঙ্গীকার বলা যেতে পারে আমাদের সমস্ত করেছিল গোটা ওয়ার্ল্ডের সমস্ত দেশ। এর 5টা মেইনলি ভিত্তি আছে, পিলার আছে বলতে পারো, মানে যেগুলোকে বেশ করে এই টার্গেটগুলো করা হয়েছে, এই লক্ষ্যগুলো রাখা হয়েছে। সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে পিপল, প্ল্যানেট, 3 হচ্ছে প্রসপারিটি, 4 পিস, আর 5 হচ্ছে পার্টনারশিপ। এই 5টা হচ্ছে মূল ভিত্তি, 5 পিএস। এগুলো সব শর্ট করে মনে রাখবে। টোটাল 17টা লক্ষ্য, 159টা টার্গেট 2030 পর্যন্ত। 5টা মূল পি রয়েছে, পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস অ্যান্ড পার্টনারশিপ, এগুলোকেই 5P বলে। আর যে গোলগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার SDG 1, যেটাকে বলা হয় নো প্রভার্টি, চরম দারিদ্র্যের অবসান, SDG 2-তে জিরো হাঙ্গার, SDG 3-তে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, SDG 4-এ কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা, SDG 5-এ জেন্ডার ইকুয়ালিটি, SDG 6-এ ক্লিন অ্যান্ড ওয়াটার স্যানিটেশন, SDG 7-এ অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, SDG 8-এ ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, SDG 9 ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, SDG 10 রিডিউসড ইনইকুয়ালিটিস, আর সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস SDG 11-এ। SDG 12-এ আছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, SDG 13-এ ক্লাইমেট অ্যাকশন, SDG 14-এ লাইফ বিলো ওয়াটার, SDG 15-এ লাইফ অন ল্যান্ড, SDG 16-এ পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইন্ডাস্ট্রিজ, আর SDG 17-এ আছে পার্টনারশিপস ফর দ্য গোলস। এই 17টা যে গোল আছে, এইগুলো কোনটা কত নম্বর SDG-তে আছে, এইগুলো তোমরা একটু ভালো করে পড়বে, ঠিক আছে। এখান থেকে কোয়েশ্চেন আসছে। নেক্সট যেটা দেখার সেটা হচ্ছে ইন্ডিয়াজ SDG ইনস্টিটিউশনাল আর্কিটেকচার। আমাদের দেখো, প্রত্যেকটা দেশেরই এরকম ধরনের একটা ইনস্টিটিউশন রয়েছে যে সেই দেশের এই সাস্টেনেবল গোলগুলোকে অ্যাচিভ করার জন্য
অঙ্গীকার যেটা করা হয়েছে গ্লোবালি সেটাকে পূরণ করার চেষ্টা করে বা সেই নিয়ে কাজ করে। তো আমাদের ভারতের নোডাল এজেন্সি হচ্ছে নীতি আয়োগ। ভারতে এসডিজি মনিটরিং আর স্টেট লেভেল ইমপ্লিমেন্টেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে নীতি আয়োগ। আর মনিটরিং টুল হচ্ছে আমাদের এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স অ্যান্ড ড্যাশবোর্ড। নীতি আয়োগ এটা প্রকাশ করে থাকে। ন্যাশনাল ইন্ডিকেটর ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে এমওএসপিআই মানে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন তৈরি করে আর পরিচালনা করে। এইগুলো হচ্ছে আমাদের কিছু টুলস যেগুলো দিয়ে আমরা এই এসডিজি ব্যাপারটা বুঝতে পারি। ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী এই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসছে। দেখো, ভারতের র্যাঙ্ক হচ্ছে 167টা দেশের মধ্যে 94তম এবং স্কোরটাও ভালো করে মনে রাখবে 68.3। এটা 2015 সালের পর ভারতের কিন্তু সর্বোচ্চ স্থান, সেই কারণে এটা খুব ইম্পর্টেন্টও। তোমাদের ইকোনমিক সার্ভেতেও এটা আলোচনা করা হয়েছিল। 2015 সালে 112 ছিল, সেটা 2000 মানে এবছর হয়েছে তোমার 2026-এ 94, 68.3। গ্লোবালি টপ করেছে ফিনল্যান্ড 1 নম্বরে, মানে এই সাস্টেনেবল মানে ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করাতে ফিনল্যান্ড প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে সুইডেন, তৃতীয় স্থানে ডেনমার্ক। ভারতের কিছু অগ্রগতি আর চ্যালেঞ্জ দেখবো আমরা এবার এই গোলগুলো অনুযায়ী। ভারতের প্রায় 33.3% টার্গেট অন ট্র্যাকে আছে, ঠিক আছে। আর 42.7% ক্ষেত্রে একটু ধীর গতিতে আছে, মানে চলছে মোটামুটি। আর 24% লক্ষ্যমাত্রা পারফরমেন্স একদম পিছিয়ে গেছে। তো এগুলো কোন কোন ক্ষেত্রে হয়েছে সেগুলো আমরা দেখে নেব। আর মেনলি যেগুলো হয়েছে ধরো এসডিজি 7, এসডিজি 9, এগুলোতে ভালো রকমের সাফল্য এসেছে, আমাদের ভালো রকমের টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, মানে আমাদের ইন্ডিয়া অ্যাচিভ করতে পেরেছে। আর এসডিজি 2, এসডিজি 3, এসডিজি 5, এসডিজি 11 এবং এসডিজি 16, এগুলো আমরা একটু ডিটেলসে দেখে নেবো, এর স্কোর বা র্যাঙ্কগুলো। মোট কথা এইগুলো ভালো করে এক নজরে একবার দেখে নাও যে কোন কোন ক্ষেত্রে আমাদের ভালো পারফরমেন্স হয়েছে, কোন কোন ক্ষেত্রে খারাপ হয়েছে আর কি। এবার ধরো এই জিনিসগুলো আমরা পাই কোথা থেকে। তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে স্যার আমরা এগুলো পড়বো কোথা থেকে, কোনো বইতে তো দেওয়া থাকে না। পড়বো হচ্ছে আমরা ইকোনমিক সার্ভে থেকে। ইকোনমিক সার্ভেতে তোমাদের এই জিনিসগুলোকে স্পষ্ট করে দেওয়া থাকে এবং আমি তোমাদের যে ইকোনমিক সার্ভে করিয়েছি, যারা ইকোনমিক সার্ভের ক্লাস করেছিলে তারা এসডিজির সমস্ত প্রশ্নের উত্তরই করতে পারবে। তার কারণ এখানে এই জায়গাগুলো রয়েছে যে এসডিজি লোকালাইজেশনের কথা বলা হয়েছে। এবারে ইকোনমিক সার্ভে জোর দিয়েছে 2025-26 লাস্ট আমাদের যে ইকোনমিক সার্ভে, সেখানে ভারত এসডিজি অর্জনে বটম আপ অ্যাপ্রোচ প্রয়োগ করেছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আর জেলা স্তর থেকে নীতি বাস্তবায়ন নিশ্চিত করেছে, মানে করার চেষ্টা করা হচ্ছে। ট্রিপল বটম লাইন ফোকাস, এই জিনিসটা কি? সার্ভেতে উল্লেখ করা হয়েছে যে অর্থনৈতিক বৃদ্ধি, ইকোনমিক গ্রোথ, সামাজিক নিরাপত্তা মানে সোশ্যাল ইনক্লুশন আর পরিবেশগত ভারসাম্য মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এই তিনটে সংমিশ্রণই ভারতের এসডিজি নীতির মূল ভিত্তি। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো এবার ইকোনমিক সার্ভেতে বলেছে। এই জায়গাটা ভালো করে দেখবে, এখান থেকে কোয়েশ্চেন আসছে। আচ্ছা, এবার কি এসডিজি ওয়াইজ ডেটা অ্যান্ড মেট্রিক্স। এসডিজি 1 and 2 প্রথম, মানে এখানে আমি বলতে চাইছি যে আমাদের যে এই এসডিজি যেগুলো তোমাদের বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে মানে পারফরমেন্স খুব ভালো অ্যাচিভ করেছে আর কিছু কিছু ক্ষেত্রে করেনি, তো সেই জায়গাগুলো একবার দেখে নেবো। এসডিজি 1 and 2 যেখানে নো প্রভার্টি আর জিরো হাঙ্গার আছে, এখানে নীতি আয়োগ আর ইকোনমিক সার্ভের তথ্য অনুযায়ী ভারতে বহুমাত্রিক দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমে 11.3% নেমে এসেছে। আর পিএমজিকেওয়াই মানে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যেটা আমাদের, তার আওতায় 80 কোটি বেশি মানুষ নিখরচায় খাদ্যশস্য পাচ্ছেন, যেটা এসডিজি 2 মানে জিরো হাঙ্গার অর্জনে ভারতের সব থেকে বড় একটা স্তম্ভ। ঠিক আছে, তাহলে আমাদের এসডিজি 2 অর্জনে সব থেকে বড় স্তম্ভ হচ্ছে পিএমজিকেওয়াই, মনে রাখলে এই ধরনের প্রশ্নগুলো। অপুষ্টির হার বেড়ে হয়েছে 12%, শিশুদের কৃশতা মানে ওয়েস্টিং এর হার হচ্ছে 19%, যেটা বিশ্বজুড়ে অন্যতম সর্বোচ্চ। আর শিশুদের খর্বকায় বা স্টান্টিং এর হার হচ্ছে 29.3%। আর প্রাপ্তবয়স্কদের স্থূলতা বেড়ে হচ্ছে 7.27%। এইগুলো শুধু ইকোনমিক সার্ভেতে নয়, মাঝে মাঝে আপডেট হয়, যেগুলো তোমরা পিআইবিতে পাবে, প্রেস ইনফরমেশন ব্যুরোতে এই রিপোর্টগুলো তোমাদের প্রকাশ হয়। তোমরা যদি এটাকেও খেয়াল করো তুমি দেখতে পাবে, না দেখলেও চলবে, কেননা প্রতিদিন সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলে তোমাদের অন্য কোথাও কিচ্ছু দেখতে হবে না, একদম চোখ বুঝে শুধু এগুলো করে গেলে এই সমস্ত কিছু পাবে। যা যা তোমাদের আলোচনা করা হচ্ছে সব সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়েছে। এসডিজি 3 যেটা গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, দেখো এখানে এমএমআর মানে মেটার্নাল মর্টালিটি রেশিও যেটা, এটা কমে হয়েছে 97, মানে প্রতি 1 লক্ষ জীবিত জন্মে, যেটা এসডিজি টার্গেট ছিল 70-এর নিচে নামানো,
সেটা আমাদের এখন আপাতত এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। আইএমআর যেটা ইনফ্যান্ট মর্টালিটি রেট, এটা কমে হচ্ছে 28 প্রতি 1000 জীবিত জন্মে। আর আয়ুষ্মান ভারত, এটা আমাদের এক্ষেত্রে খুব হেল্প করেছে। বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বীমা পরিকল্পনার অধীনে 34 কোটির বেশি আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে, যেটা স্বাস্থ্যজনিত আর্থিক ঝুঁকি হ্রাস করেছে। আচ্ছা, এসডিজি 6 মানে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে, এখানেও প্রচুর উন্নতি করেছে আমাদের ভারত। গ্রামাঞ্চলের প্রায় 78% পরিবার এর ঘরে বর্তমানে ট্যাপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছেছে। এগুলো সবকটা কিন্তু ইকোনমিক সার্ভে ডেটা, বোঝা গেল। ওডিএফ প্লাস স্ট্যাটাস, স্বচ্ছ ভারত মিশনের অধীনে ভারতে 80%-এর বেশি গ্রাম এখন ওডিএফ প্লাস মানে খোলা জায়গায় শৌচ মুক্ত এবং বর্জ্য ব্যবস্থাপনা মুক্ত স্বীকৃতি পেয়েছে। এসডিজি 7-এ কি করেছে? ভারত তার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 45%-এর বেশি অজীবাশ্ম জ্বালানি উৎস থেকে অর্জন করেছে, যেটা COP26-এ 50% লক্ষ্যের দিকে দ্রুত অগ্রসর মান। এটা 50% মানে খুব কাছাকাছি চলে গেছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যেটা 1 কোটি পরিবারের ছাদ নির্ভর সৌর বিদ্যুৎ মানে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে পরিচ্ছন্ন শক্তির প্রসার ঘটানো হচ্ছে। এসডিজি 9-এ কি হয়েছে? ডিজিটাল সংযোগ আর অবকাঠামোতে এখানেও ভালো উন্নতি হয়েছে। এসডিজি 13-এ জলবায়ু সম্পর্কিত পদক্ষেপ কি হয়েছে দেখো, জীবাশ্ম জ্বালানি আর সিমেন্ট উৎপাদনের কারণে মাথাপিছু কার্বন নির্গমন বেড়ে 2.21 টন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু খারাপ পারফরমেন্স হয়েছে আর কি। ভারতে 2005 সালের মাত্রার তুলনায় তার জিডিপির কার্বন নির্গমনের মানে তীব্রতা 33%-এর বেশি হ্রাস করেছে। ভারতে বিশ্বে বনভূমির বৃদ্ধি করা শীর্ষ 3টে দেশের মধ্যে অবস্থান করেছে, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়া এসডিজি 16 যদি দেখি, সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ভারতের স্কোর 2015 সালের 59.51 থেকে 2026 সালে 31.96-এ নেমে এসেছে। আর আমাদের যে লাস্ট 4th এডিশন নীতি আয়োগ এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, এইগুলো একটু দেখে নাও। কম্পোজিট স্কোর হচ্ছে ভারতের সার্বিক স্কোর 2017-18 সালের 57 থেকে বেড়ে 71 হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কেরালা উত্তরাখণ্ডে স্কোর হয়েছে, এরা যৌথভাবে প্রথম হয়েছে, এদের স্কোর হচ্ছে 79। তামিলনাড়ুর তারপরে রয়েছে 78 আর গোয়া হিমাচল প্রদেশের 77। আর শীর্ষ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে তোমার চণ্ডীগড়, যার স্কোর 77। সবচেয়ে দ্রুত উন্নতি করা রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, +25 পয়েন্ট মানে উন্নতি হয়েছে, মানে উপরে উঠেছে। এছাড়া জম্মু কাশ্মীর, সিকিম, পশ্চিমবঙ্গ +8 পয়েন্ট হয়েছে। আর ক্যাটাগরি ভিত্তিক অগ্রগতি যদি দেখা যায়, বর্তমানে 32টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল ফ্রন্ট রানার ক্যাটাগরিতে অবস্থান করছে, যাদের স্কোর 65 to 99। এবারে আমি এইটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকের বেস্ট পার্ট দিয়েছি, যেটা তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত। সেটা হচ্ছে প্রত্যেকটা যে এই এসডিজি আমাদের যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো আলোচনা করলাম, এইগুলো রিলেটেড গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ রয়েছে, মানে সরকারি কি ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে, সেই জায়গাগুলো একটু দেখে নাও। যেমন এসডিজি নো পভার্টি, এটা এর যে টার্গেটটাকে এটাকে অ্যাচিভ করার জন্য আমাদের কি কি করা হয়েছে, মনরেগা আছে, পিএম আবাস যোজনা, পিএম কিষাণ, পিএম মুদ্রা যোজনা। সেরকম এসডিজি 2 এর জন্য পিএম পোষণ, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, পোষণ অভিযান। এসডিজি 3 এর জন্য আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান আরোগ্য মন্দির, মিশন ইন্দ্রধনুষ। এসডিজি 4 এর জন্য সমগ্র শিক্ষা অভিযান, পিএমসি স্কুল, তারপর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এসডিজি 5 এর জন্য বেটি বাঁচাও বেটি পড়াও, লাখপতি দিদি, মিশন শক্তি, আরো আছে, বাট আমি তোমাদের ইম্পর্টেন্ট গুলো দিয়েছি যেগুলো সাধারণত এক্সামে তোমাদের জিজ্ঞাসা করা হয়। এসডিজি 6 জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন। এসডিজি 7 এর গুরুত্বপূর্ণ পিএম কুসুম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা। এসডিজি 9 এ পিএম গতিশক্তি, ডিজিটাল ইন্ডিয়া, প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ। এসডিজি 13 এ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। তারপরে হচ্ছে পঞ্চামৃত গোলস COP26 এর। কিছু এমসিকিউ এখানে আমি বলছি যেগুলো অলরেডি তোমাদের করানো হয়েছিল, তবু একবার তোমরা চোখ বুলিয়ে রাখো, যে ধরনের প্রশ্ন যেভাবে তোমরা পাবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী টেকসই উন্নয়ন সূচকে 167টা দেশের মধ্যে ভারতের স্থান কত? তো এখানে ভারতের স্থান হচ্ছে 94তম, যেটা আমরা দেখলাম। আরো একবার বলে দিই, 68.3 স্কোর পেয়ে 167টা দেশের মধ্যে 94তম স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টপিকে। নেক্সট, 2026 সালের টেকসই উন্নয়ন সূচকে কোন দেশটা শীর্ষস্থান দখল করেছে? এসডিজি ইন্ডেক্সে শীর্ষস্থান রয়েছে ফিনল্যান্ডের, তারপরে সুইডেন, তারপরে ডেনমার্ক। নেক্সট, জাতিসংঘের বহুপাক্ষিকতার ইউএন বেসড মাল্টিল্যাটারালিজমের প্রতি কমিটমেন্টের দিক থেকে
বিশ্বে কোন দেশ প্রথম স্থান অর্জন করেছে? দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক SDSN দ্বারা প্রকাশিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট ইউএন বেসড মাল্টিল্যাটারালিজম ইন্ডেক্স, যেটাকে বলা হয় জাতিসংঘ ভিত্তিক বহুপাক্ষিকতার সূচক, এবং সেই অনুসারে আমাদের কিন্তু প্রথম স্থানে রয়েছে বারবাডোস, তারপরে অ্যান্টিগুয়া বারবুডা, তারপরে উরুগুয়ে। এখানে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, সবসময় ফিনল্যান্ড প্রথম থেকে ফিনল্যান্ডে দিয়ে দিই, তো এই জায়গাটা অনেকের প্রবলেম হয়েছে, খেয়াল করবে বারবাডোস হবে। এবং এক্স্যাক্ট এই কোয়েশ্চেন তোমাদের কিন্তু এসেও ছিল। 2030 সালের মধ্যে ভারতের এসডিজি লক্ষ্যমাত্রার কত শতাংশ অর্জিত হওয়ার পথে রয়েছে? অন ট্র্যাক রয়েছে, এখানে হচ্ছে তোমার 33.3%। দেখো, হামবুর্গ সাস্টেনেবলি কনফারেন্স 2026 এ ইউএনএসডিএসএন কর্তৃক প্রকাশিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী যে তথ্য প্রকাশ হয়েছে, সেখানে হচ্ছে ভারতের র্যাঙ্ক আরো একবার বলে দিই, 94তম স্থানে রয়েছে 167টার মধ্যে, এবং স্কোর হয়েছে এইটা। বাদ বাকিগুলো তোমাদের সাথে অলরেডি আলোচনা করা হয়েছে। পরেরটা চলে আসি। ভারতের মোট জলাভূমির মধ্যে রামসার সাইটের ক্ষেত্রফল 2016 সালের 4.15% থেকে বেড়ে 2026 সালে কত শতাংশে দাঁড়িয়েছে? এটা SDG 15 এর একটা ডেটা। তো মনে রাখবে 2026 সালে 8.66% হয়েছে এটা, ঠিক আছে। NIF রিপোর্ট অনুযায়ী 2025-26 সালে ভারতে পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণের হার কত বেড়ে হয়েছে? দেখো, এইগুলো ওই যে তোমাদের বললাম যে ইকোনমিক সার্ভে ছাড়াও মাঝে মাঝে আমাদের কিছু রিপোর্ট দেখবে PIB তে পাবলিশ হয়, ঠিক আছে। সেই রিপোর্ট অনুযায়ী তোমরা যদি খেয়াল করো, এই ধরনের কিছু আপডেটও রয়েছে আর কি, এগুলোও দেখে নাও ভালো করে। 82.2%। তারপরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার SDG 7 যে গোলটা আছে আমাদের SDG 7, তো নিচের কোনটার সাথে সম্পর্কিত? এরকম ভাবে ডিরেক্ট কোয়েশ্চেনও আসতে পারে, কোনটা কিসের? তো সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব শক্তি হয়ে গেল। ভারতের জাতীয় বেকারত্বের হার 2017-18 সালের 6.1% থেকে কমে 2025 সালে কত শতাংশে নেমে এসেছে? SDG 8 3.1%। 2026 সালে 29 জুন কততম জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে MoSPI থেকে SDG সংক্রান্ত প্রকাশনাগুলো জারি করা হয়? 20তম। ক্লিয়ার? এখানে আমাদের 29 জুন মনে রাখবে কি করা হয়, জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। 2026 সালের SDG ন্যাশনাল ইন্ডিকেটর ফ্রেমওয়ার্কে 17টা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অধীনে মোট কতগুলো জাতীয় নির্দেশক অন্তর্ভুক্ত রয়েছে? 277টা। MoSPI প্রকাশিত বিশেষ বুলেটিন ট্রান্সফর্মিং লাইভস এর 2030 এজেন্ডার 5টা মূল স্তম্ভের মধ্যে কোন স্তম্ভটার উপর আলোকপাত করা হয়েছে? এই যে ট্রান্সফর্মিং লাইভস যে বুলেটিন, সেখানে পিপল, মানুষ, জনগণের কথা বলা হয়েছে। 5P তোমাদের আগেই বললাম, পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস অ্যান্ড পার্টনারশিপ। এইগুলো হচ্ছে আমাদের 5Ps। নেক্সট, MoSPI এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সামাজিক সুরক্ষার আওতায় থাকা জনসংখ্যার হার 2016 সালের 22% থেকে বেড়ে 2026 সালে কত হয়েছে? 65.3%। ভারতে মাতৃমৃত্যুর হার 2015-17 সালের প্রতি লক্ষ জীবিত জন্মে, মানে 1 লক্ষ জীবিত জন্মে 122 থেকে কমে 2022 থেকে 24 সালে কততে নেমে এসেছে? 87-তে। প্রতি 1000 জন পুরুষ শিশুর বিপরীতে জন্মানো কন্যা শিশুর অনুপাত 2015-17 সালের 896 থেকে বেড়ে 222-24 সালে কত হয়েছে? 2022 থেকে 2024 সালের মধ্যে এটা হয়েছে 918। তারপর নবায়নযোগ্য শক্তির প্রতি ব্যক্তি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2014-15 সালের 64.04 ওয়াট থেকে বেড়ে 2025-26 সালে কত হয়েছে? 193.36 ওয়াট। পেশাদার আর কারিগরি কর্মসংস্থানে নারী আর পুরুষের অনুপাত 2023-24 সালের 48.7% থেকে বেড়ে 2025 সালে কত শতাংশে পৌঁছেছে? 51.3%। ভারতে বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যানেটের সংখ্যা 2019-20 সালের 829 থেকে বেড়ে 2025 সালে কত হয়েছে? 3236টা। এটা আমাদের যে SDG 11 তার সেই রিলেটেড একটা কোয়েশ্চেন।
আচ্ছা, 2015 সালে ভারতে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 302.36 মিলিয়ন থেকে বেড়ে 2025 সালে কত মিলিয়নে পৌঁছেছে? 969.10 মিলিয়ন। 2014-15 সালের তুলনায় 2025-26 সালে ভারতে সংরক্ষিত উদ্ভিদ জেনেটিক রিসোর্সের সংখ্যা 4,32,564 থেকে বেড়ে কত হয়েছে? 4,91,864। ভারতে সংরক্ষিত প্রাণী জেনেটিক রিসোর্সের সংখ্যা 1,40,364 থেকে বৃদ্ধি পেয়ে 2025-26 সালে কত হয়েছে? 3,61,794। 2025 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে সংরক্ষিত মাছের জেনেটিক রিসোর্সের সংখ্যা 47 থেকে বেড়ে কত হয়েছে? এটাও এসডিজি। আচ্ছা, 105 হয়ে গেল। এগুলো তোমাদের যে কোয়েশ্চেনগুলো দিলাম আগের থিওরি নোটের সাথে এগুলো করে রাখবে তোমরা। এগুলো ফ্রি নোট সেকশনে আমি দিয়ে দেবো কালকে, তার মধ্যে তোমরা এখান থেকে দেখে নিও। আর তোমাদের যদি কোনো টপিক থাকে আমাকে বলবে, জানাবে যে এই টপিকটা আর একবার করিয়ে দিন, এক নজরে রিভিশন, আমি সেটাও করিয়ে দেবো। ভালো করে সবাই এক্সাম দাও যাদের যাদের এখনো পরীক্ষা বাকি আছে। আর তোমরা এই নোটসগুলো ইউটিউবের যে সমস্ত নোটসগুলো সেগুলো ফ্রি পড়ার জন্য ফ্রি নোটস সেকশনটা ভিজিট করো অবশ্যই, ওখান থেকে দেখো। আর তোমরা নিজেরা পেড পিডিএফ নিতে চাইলে এই বুক সেকশনটাতে চলে যাও। আর রেলওয়ের কোর্স আমাদের অলরেডি রানিং চলছে বা নতুন ব্যাচ, এগুলো সম্পর্কে কোয়ারিজের জন্য তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করো। আর কোর্স সেকশনে যে কোর্সগুলো আছে ওখানে গিয়ে তোমরা ডেমো ক্লাসও করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।